একটা দ্বীপ না, শুধু দ্বীপ নয়, একটা অনুভূতি যেখানে নীল সমুদ্রটা শুধু রং নয়, একটা গল্প বলে, যেখানে বাতাসে মিশে আছে ইতিহাসের কান্না আর প্রতিটি বালুকণায় লুকিয়ে আছে একটা অ্যাডভেঞ্চার। নীল জলরাশির বুকে অজানা রত্নের খোঁজে এবারে আমাদের গন্তব্য স্বপ্নের মতো সুন্দর একটি জায়গা, নাম তার আন্দামান। তুমি যদি শুধু একটা ট্রিপ খুঁজে থাকো তাহলে ভুল জায়গায় এসেছো, কিন্তু যদি তুমি খুঁজে থাকো অভিজ্ঞতা তাহলে চলো বন্ধুরা, অভাবনীয় এক যাত্রা শুরু হোক। এই যাত্রায় থাকবে অ্যাডভেঞ্চার, জলের তলার সাম্রাজ্যে আধিপত্য বিস্তার, জারোয়া জনজাতির খোঁজ, স্বাধীনতার ভয়ানক ইতিহাস, নীল সমুদ্রের ধারে রিসর্টে রাত্রিবাস, কোরালের রাজত্বে হাতছানি আর অপার নীল সমুদ্রে পাগলামি, উত্তাল সমুদ্রে টাইটানিকের ফিল আর আনন্দ স্রোতে আমরা আন্দামানে সামিল। তাই এবারের ভিডিওটি শেষ অবধি দেখতেই হবে। আজ আমাদের যাত্রা কলকাতা থেকে আন্দামান। দেখে নেব কিভাবে আপনারা আন্দামান যাবেন, জাহাজে না ফ্লাইটে, কোথায় থাকবেন, কিভাবে প্ল্যান করবেন, কি কি দেখবেন, ওয়াটার অ্যাক্টিভিটি কি কি করবেন, কোথায় কম খরচে ওয়াটার স্পোর্টস হবে, এই আন্দামানের ফুল প্যাকেজের খরচ কেমন, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন, কারণ আমি আপনাদের ভ্রমণ বন্ধু কৌশিক সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। আর এই ট্রিপে আমাদের সাথে পেয়ে যাব আমাদের বন্ধু ইউটিউবার অনুপম দা ও তার ফ্যামিলিকে। ওনাদের সাথেও পরিচয় করিয়ে দেব এই আন্দামান সিরিজে। তাই সিরিজের সবকটি ভিডিও শেষ অবধি দেখতেই হবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এই প্যাকেজটি যদি আপনি অতি সহজে কম খরচে বুকিং করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদার সাথে। ওনারা খুব সুন্দরভাবেই এই ট্যুরটি আয়োজন করে দেবেন। লোকাল টিম সেখানে উপস্থিত থাকবেন আপনাকে হেল্প করার জন্য। আন্দামান ভ্রমণ গাইড। তো এখন আমরা চলে আসলাম দমদমে, মানে দমদম এয়ারপোর্টে আমরা যাব। আমরা শিয়ালদার দিকে সকাল মানে বাসে করে আমরা এই পর্যন্ত আসলাম। এই দমদম এয়ারপোর্টের যে মেন রোডটা এখানে দাঁড়িয়েছি, এখান থেকে আপনি যদি চান তাহলে গাড়ি নিয়ে যেতে পারেন, আর যদি চান যে না হাতে অঢেল সময় আছে হেঁটে চলে যাবেন, জাস্ট 950 মিটার এখান থেকে। তো আমরা হেঁটে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি প্রথমবার, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 9:05 আর এখন বাজে 5:30। আমরা প্রায় 3.5 ঘন্টা আগে চলে এসেছি। তো আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে যাবো, ভোরের আমেজ নেব এবং শীতের আমেজ নেব। নিতে আমরা হেঁটে হেঁটে যাবো এয়ারপোর্টের দিকে। চলুন দেখতে থাকুন। আমরা কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবো আন্দামান যাওয়ার জন্য। আজ প্রজাতন্ত্র দিবসে পুরো কলকাতা এয়ারপোর্ট দুর্দান্ত সুন্দরভাবে সেজে উঠেছে। তো আমরা হেঁটে হেঁটে আসলাম। এবার এখান থেকে আমরা যাব, ভেতরে যাব, ডিজি চেক ইন করবো। চেক ইন করে ভেতরে ঢুকবো এবং লাগেজটা দেবো। তারপরে আমাদের হ্যান্ড লাগেজ চেকিং করে আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি। এবং আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগো। ঠিক আছে, চলুন। আমাদের ইন্ডিগোর ফ্লাইট, তবে চাইলে আপনি জাহাজেও আন্দামান যেতে পারেন। ফ্লাইটে যাওয়ার খরচ মোটামুটি 5,000 থেকে 15,000 টাকা অবধি, এবং এটি ডিপেন্ড করে সময়ের ওপর, আপনি কখন যাচ্ছেন এবং কতদিন আগে টিকিট কেটেছেন। আমাদের যাওয়া এবং আসা দুজনার ফ্লাইটের কস্ট পড়েছিল 27,150 টাকা। ফেরার সময় আমরা ফিরেছিলাম ভিস্তারাতে। সেক্ষেত্রে মোটামুটি একবারের ফ্লাইটের খরচ আমাদের পড়েছিল 6,900 টাকা মতো। তো এখন বাজে 6:30। মোটামুটি বাইরে থেকে রেডি হয়ে নিয়েছি, ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আমাদের চেক ইন লাগেজটাকে ডিপোজিট করব। চেক ইন লাগেজ ডিপোজিট করার জন্য আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের কাউন্টারে আপনাকে যেতে হবে। আমাদের ইন্ডিগোর কাউন্টারে যাব। আমি ড্রোন ক্যারি করছি। ড্রোনটা আমি নিয়ে নিচ্ছি আমাদের যে চেক ইন লাগেজ, সেই চেক ইন লাগেজে, এই যে চেক ইন লাগেজে এবং যে ব্যাটারিগুলো আছে সেগুলো আমি আমার হ্যান্ড লাগেজে ক্যারি করছি। চেক ইন লাগেজ 15 কিলো ডোমেস্টিক ফ্লাইটের জন্য এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য 25 কিলো এবং হ্যান্ড লাগেজ 7 কিলো। ঠিক আছে, তো এবার আমরা যাব, চেক ইন করবো এবং দুটো ব্যাগ, আমাদের যেহেতু দুজন আছি, দুটো ব্যাগে 15-30 কিলো একসাথে ওয়েট করে। দেখা গেলো যে একটাতে 16 কিলো আছে আর একটাতে 14 কিলো আছে, তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ইন্ডিগোর ক্ষেত্রে, অন্যান্য এয়ারলাইন্স কী করে আমি জানি না, কারণ ইন্ডিগো একসাথেই ওয়েট করে। ঠিক আছে, তো আমরা যাব, আমরা আমাদের চেক ইন লাগেজ দেবো এবং দিয়ে তারপরে আমরা যাব আমাদের সিকিউরিটি চেক ইনে। তো চেক ইন লাগেজ দেওয়ার সময় বোর্ডিং পাস দেবে আমাদেরকে, আর আমাদের যে অনলাইন বোর্ডিং পাসটা আছে সেটা দেখাতে হবে এবং আই কার্ড দেখাতে হবে। ঠিক আছে, তো যাই, চলুন।
এছাড়াও এমভি নিকোবর, এমভি হর্ষবর্ধন, এমভি আকবর জাহাজেও আপনি কিন্তু মাত্র 2600 টাকায় 3 দিনে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছাতে পারবেন। তবে সে যাত্রা আমরা এবার করিনি। আমরা যখন ব্যাগটা দিলাম, ড্রোনের জন্য আমাকে এক্স রে কাউন্টারে পাঠালো। ওখানে কিন্তু এক্স রে করার পর সে তো অফিসার ছাড়বেই না, বাঙালি ছাড়বেই না কোনো মতে, যে না এর পেপার দেখান, এ দেখান, সে দেখান। আমাদের যে ড্রোনটা আছে সেটা হলো 249 গ্রাম, মানে টয় ক্যাটাগরি, ন্যানো ক্যাটাগরির ড্রোন, তো সেটা পেপারসের দরকার পড়ে না। এবং সেটা ব্যাগ খুলে আবার আমাকে ভেতর থেকে বের করে দেখাতে হলো, ড্রোনটাকে প্রমাণ দিতে হলো 249 গ্রামের। তো সেটা দেওয়ার পরে তারপরে আবার ওখান থেকে আমাকে ছাড়লো। এবার আমরা যাব সিকিউরিটি চেক ইনের দিকে। এই যে সিকিউরিটি চেক ইন করে ভেতরে যাব, ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো চলুন ভেতরে যাই, আগে সিকিউরিটি চেক ইনটা করে নিই, তারপরে বাকি কথা বলছি, চলুন। সিকিউরিটি চেক ইন হয়ে গেল আজকে 26শে জানুয়ারি, তার জন্য চেক ইন জোরদার হচ্ছে। আগের বার ব্যাগের মধ্যে আমার নেল কাটার থাকে, ও কিছু বলে না, এবার নেল কাটারও বের করে নিয়ে নিল, আর বাকি সমস্ত কিছুই দেখে টেকে ছেড়ে দিল, কোনো সমস্যা হয়নি। ওই প্রথমেই ড্রোনটা নিয়ে যেটুকু সমস্যা হয়েছিল, বাকি কোনো সমস্যা হয়নি। সিকিউরিটি চেক ইন করলাম, এবার ভেতরে এসছি। এই যে এখানে বিভিন্ন ধরনের ফুড প্লাজা আছে, দেখতে পাচ্ছেন, ফুড টার্মিনালে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, আমরাও খাবো। এবং তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে, আমাদের ফ্লাইট 9টা 5-এ, 8টা 20-তে বোর্ডিং, তো আমরা তখন চেক ইন করবো। কিন্তু এখন হাতে এখনও সময় আছে, 1-1.5 ঘন্টা মতো সময় আছে। তো আমরা আপাতত একটু এদিক ওদিক ঘুরে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের ধীরে ধীরে আমাদের যাত্রা। আমাদের এখন বাজে 8টা 15, আমাদের 8টা 20-তে বোর্ডিং এবং 101 নাম্বার গেট আমাদের দিয়েছে। 101 নাম্বার গেটটা নিচে, আমরা যাব। আমাদের লাস্ট যখন গোয়া গেছিলাম তখন আমাদের 104 নাম্বার গেট দিয়েছিল, সেটা নিচে ছিল। এখন 101 নাম্বার গেটে আমরা গিয়ে বোর্ডিং করব। 25-এর পরে 101 থেকে 109, 25 অবধি আছে, 101 থেকে 109 নিচেই, ঠিক আছে। চলুন আমরা নিচের দিকে যাব। গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু বসার ব্যবস্থা, ভালোই ব্যবস্থা আছে। এখানেও অনেক দোকানপাট আছে এবং বাথরুমের ব্যবস্থা আছে। আমরা অনেকটা এই সাইডে নেমেছিলাম, তার জন্য হেঁটে হেঁটে 101 নাম্বারে যাচ্ছি। চলুন, সামনে আছে বাস, ওই বাসে করে আমরা যাব। আজকে আমাদের কলকাতা থেকে আবার ফ্লাইট। লাস্ট গোয়া গেছিলাম, এবার আন্দামান। একই জিনিস, শুধু আলাদা জায়গা, আলাদা ইউনিয়ন টেরিটরি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো এখন আমাদের ফ্লাইট 9টা 5-এ, আমরা যাব পোর্ট ব্লেয়ারে, তারপরে আমাদের যাত্রা শুরু হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে, আমাদের ইন্ডিগো ফ্লাইটের সামনে। এখন আমাদের ফ্লাইটে বোর্ডিং করতে হবে এবং তারপরে আমাদের ফ্লাইট যাবে। চলুন। আমরা ফ্লাইটে উঠলাম। আমাদের হচ্ছে 21E 21F, পেছনের দিকে নিয়েছি, সামনের দিকে চার্জেস অনেক বেশি, 600 টাকা করে ছিল সামনের দিকে চার্জেস, পেছনের দিকে চার্জেস একটু কম, মানে মিডিল সিটটা ফ্রি এবং সাইডের সিটটা 200 টাকা নিয়েছে এক্সট্রা টিকিটের ফেয়ারের থেকে বাইরে। এবং আন্দামানের টিকিটের যে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আন্দামানের টিকিটে কিন্তু ওই ফ্লেক্সি সার্ভিসটা চলে না। মানে ফ্লেক্সি সার্ভিসটা চলে না বলতে, ক্যান্সেলেশন চার্জ যদি একবার বুকিং করেন, ক্যান্সেলেশন চার্জ কিন্তু 3000 টাকা দিতেই হবে। অন্যান্য জায়গাতে যেরকম ফ্লেক্সিটা চলে, এটাতে ফ্লেক্সিটা চলে না। তো ক্যান্সেলেশন চার্জের ব্যাপারটা মাথায় রাখবেন, ঠিকঠাক মতো আগে থেকে প্ল্যান করবেন, প্ল্যান করেই আসবেন, না হলে একটু চাপের বিষয়। এবার আমরা বসে যাবো আমাদের সিটে। তো ফ্লাইট রানওয়েতে চলে এসছে, এখন বাজে 9টা 4, আর 1 মিনিটের মধ্যে ফ্লাইট ছাড়বে। সূর্য উঠে গেছে, অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আমাদের ফ্লাইট রানওয়েতে চলে এসছে, 10 মিনিট লেটে ছাড়লো। তো ফ্লাইট টেক অফ করে গেল এবং আমরা এখন উপরের দিকে উঠছি। চলো, চারিদিকে কিন্তু ফগ। আমাদের যাত্রা শুরু হলো কলকাতা থেকে নীল সমুদ্রের দিকে। মনের মধ্যে কত আশা নিয়ে এই যাত্রা করছি, সেটা আপনাদের ভাষায় বর্ণনা করতে পারবো না। কলেজ টাইমে যখন পত্রিকা প্রকাশিত করতাম, তখন তার সম্পাদক ছিলাম আমি।
এবং সেই পত্রিকাতেই আমাদের স্কুলের শিক্ষিকা শ্রীমতী দীপ্তি ম্যাডাম তার আন্দামান সফরের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। তাই সেই গল্প পড়েই আন্দামান যাওয়ার জন্য মনের মধ্যে একটা সুপ্ত আশা জেগেছিল। আজ মাঝ আকাশে আন্দামানের উদ্দেশ্যে পাড়ি দেওয়ায় সেই আশাটা অনেকটা পূরণের দিকে। চলুন এই সফর করতে করতে আমরা 6 রাত 7 দিনের আন্দামানের ফুল ইটিনারিটা দেখে নিই। ডে 1-এ সকাল সকাল আমরা কলকাতা থেকে রওনা দেব পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে এবং পোর্ট ব্লেয়ার পৌঁছে হোটেলে চেক ইন করে দুপুরের লাঞ্চ সেরে দেখে নেব সেলুলার জেল, করবিনস কেপ বিচ এবং সেলুলার জেলে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো। রাত্রিবাস করব পোর্ট ব্লেয়ারে। ডে 2-তে সকাল সকাল আমরা রওনা দেব পোর্ট ব্লেয়ার থেকে রস আইল্যান্ডের দিকে। রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড সারাদিন এক্সপ্লোর করে রাত্রিবাস করব পোর্ট ব্লেয়ারেই। ডে 3-তে পোর্ট ব্লেয়ার থেকে আমরা ক্রুজে করে রওনা দেব হ্যাভলকের উদ্দেশ্যে। মোটামুটি ঘন্টা 2-এর মধ্যে আমরা হ্যাভলক পৌঁছাবো এবং বিচ রিসর্টে চেক ইন করে রওনা দেব রাধানগর বিচ এবং কালাপাত্তার বিচ দেখার জন্য। চাইলে এখানে এলিফ্যান্ট বিচও দেখে নিতে পারেন। রাত্রিবাস হ্যাভলকেই। ডে 4-এ আবার ক্রুজে করে হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের দিকে রওনা দেব। ঘন্টাখানেকের মধ্যে আমরা নীলে এসে পৌঁছাবো এবং বিকেলবেলা দেখে নেব লক্ষণপুর বিচে সানসেট। রাত্রিবাস নীল আইল্যান্ডে। ব্রেকফাস্ট করার পরে নীল থেকে আমরা সকাল সকাল বেরোবো ভরতপুর বিচে। সেখানে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটি করব এবং রাস্তায় লাঞ্চ সেরে দেখে নেব ন্যাচারাল ব্রিজ এবং লক্ষণপুর বিচ 2। বিকেলবেলা নীল থেকে আমরা রওনা দেব পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। সন্ধ্যায় আমরা এসে পৌঁছাবো পোর্ট ব্লেয়ারে, রাত্রিবাস সেখানেই। ডে 6-এ আমরা পোর্ট ব্লেয়ার থেকে সকাল সকাল রওনা দেব বারাটাঙের উদ্দেশ্যে। ফরেস্টের মধ্যে যেতে যেতে আমরা দেখে নেব জারোয়া জনজাতি, যারা আন্দামানের আদিবাসী এবং এই জনজাতি শুধুমাত্র এখানে দেখা যায়। জারোয়া ফরেস্টের মধ্য দিয়ে আমরা গিয়ে দেখে নেব লাইমস্টোন কেভ, ম্যানগ্রোভ ক্রিক। এগুলি দেখে আমরা পোর্ট ব্লেয়ারে ব্যাক করব। রাত্রিবাস সেখানেই। ডে 7-এ সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব এবং সেখান থেকে একদম কলকাতা এয়ারপোর্টে এসে আমাদের যাত্রা শেষ হবে। ফ্লাইটের উইন্ডো দিয়ে নিচে তাকাতে আমরা দেখতে পেলাম নীল সমুদ্র আমাদের আহ্বান জানাচ্ছে। নীলের মাঝে সবুজ আইল্যান্ড উকি দিচ্ছে। এটি দেখেই মনে শিহরণ জেগে উঠল। প্রথম দিন আমি মাটিতে পা রাখবো আন্দামানের বুকে। বহুবার শুনেছি আন্দামান সুন্দর, কিন্তু আজ আকাশপথেই যা বুঝলাম এই জায়গাটা শুধু চোখে দেখা যায় না, মনে অনুভব করতে হয়। আর এই ভিডিওটা সেই অনুভবের জন্যই। আমরা এসে পৌঁছালাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার আমাদের লাগেজ কালেক্ট করে নিতে হবে। লাগেজ কাউন্টার নাম্বার 2 আমাদের ওই সাইডে আছে এবং এয়ারপোর্টটাকে বেশ দারুণ সুন্দরভাবে সাজিয়েছে, কারণ আজকে প্রজাতন্ত্র দিবসের দিন দুর্দান্ত সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু আমাদের ব্যাড লাক সেটা হলো বৃষ্টি হচ্ছে আন্দামানে। এবং আমাদের যে গাড়ি পাঠিয়েছিল সেই গাড়ি নাকি জ্যামে আটকে গেছে, জল জমে গেছে, সেই রাস্তায় আটকে গেছে। তবে অন্য গাড়ি পাঠাচ্ছে এবং থ্যাঙ্কস টু বিশ্বজ্যোতিদা আমাদের এই ট্যুরটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। ট্যুর পিকার্স ভিডিও ডেসক্রিপশানে নাম্বার থাকবে, তো ওনার সাথে যোগাযোগ করে নেবেন যদি আপনারা আন্দামান ট্রিপ করতে চান। গাড়ি থেকে শুরু করে টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং উনি কিন্তু হ্যান্ডেল করে নেবেন। কোনো ধরনের কোনো সমস্যা নেই। একটা গাড়ি আটকে গেছে তো কী হয়েছে, অন্য গাড়ি পাঠাচ্ছে, ঠিক আছে। চলুন তাহলে আমরা ব্যাগেজ কালেক্ট করে নিচে যাই। এয়ারপোর্টে আমরা লাগেজ কালেক্ট করলাম। ওদিকে অনুপমদা কিন্তু আজকের ভোরের ফ্লাইটেই চলে এসেছে আন্দামান, তাই সে আগে থেকে হোটেলে পৌঁছে গেছে। আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসলাম। তো আমাদের গাড়ি চলে এসেছে পিক আপ করার জন্য। আমরা দাঁড়িয়েছিলাম সেকেন্ড রোতে এবং সেখান থেকে গাড়ি আমাদের পিক আপ করে যাবে হচ্ছে আমাদের হোটেলে। তবে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যাতা অবস্থা আন্দামানে পোর্ট ব্লেয়ারে আপাতত। আশা করছি সূর্য উঠবে, রোদ্দুর উঠবে, বৃষ্টি কমে যাবে এবং আমাদের ট্রিপটা সুন্দর হবে। আগামী 8 দিন দেখি, চলুন, হোপ ফর দি বেস্ট। গাড়িতে 15 মিনিটে আমরা কিন্তু হোটেলে পৌঁছে যাব। অবশেষে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। আমাদের হোটেলটি বেশ দারুণ। এই যে আমাদের রুম, এসি রুম, বেশ ভালোই স্পেস আছে। এই ওয়ার্ড্রপ আছে, বাথরুম, এই যে টিভি আছে এবং ওয়েস্টার্ন টয়লেট। টয়লেটটা বেশ সুন্দর, গিজার আছে। দুর্দান্ত সুন্দর রুম,
থ্যাংক ইউ বিশ্বজ্যোতিদা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদের এই হোটেলে। আর রুমটা বেশ বড়, ভালোই বড়, এবং আপনারা যদি আসেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং টিভিটা দেখতে পাচ্ছেন, বাথরুমটাও বেশ দারুণ সুন্দর। তো আমাদের এখানে খুবই ভালো লাগলো। এবার আমরা একটু ফ্রেশ হয়ে আবার খাওয়ার ব্যবস্থা আছে নিচে। এনাদের 4টে প্রপার্টি পরপর একই সাথে, তো পাশের প্রপার্টিতে খাওয়ার ব্যবস্থা আছে। যদি চাই তাহলে রুমেও মানে রুম সার্ভিসও হবে। তো আমাদের রুমেই দিয়ে যেতে বলবো, আমরা খাওয়া দাওয়া করে আজকে বেরোতে হবে। আজকের কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা দেখবো আজকেই, এবং নেক্সট আমরা দেখাবো কি কি আমরা দেখছি। চলুন তাহলে ফ্রেশ হয়ে নিই। তো আমাদের খাবার চলে এসছে, আমাদের রুম সার্ভিস, দুজনের খাবার এখানে। এই যে একটা তরকারি, এই যে ডাল, এটা চাটনি, এটা মাছ, পাঁপড়, আর এটা হচ্ছে এই ছোলা, পনির ছোলার তরকারি। বেশ খাবার দাবার মনে হচ্ছে ভালোই হবে, বাঙালি খাবার, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমাদের রুমে সার্ভিস দিয়ে দিয়েছে, আমরা রুমে এটা খাওয়া দাওয়া করবো। চলুন। লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম সেলুলার জেল দেখার জন্য। আজকে আমাদের যাত্রা সেদিকেই। তো আজ আমাদের আন্দামানের প্রথম দিন, আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। আজ আমরা সবার প্রথমে এসেছি সেলুলার জেলের সামনে। এখানে ভেতরে আমরা প্রবেশ করব। আমাদের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড। এই যে সেলুলার জেল দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা। আজ বিকালে এখানে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, তো আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমরা সেলুলার জেলের ভেতরে যাব এবং দেখব জেলগুলো কেমন ছিল, কি ইতিবৃত্তান্ত। এবং বিকেলবেলা যে সন্ধেবেলা যে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, যেটা আমাদের 6টা 50-এ 300 টাকা করে আমাদের লাগছে, সেটা চার্জ আগে থেকে অনলাইনে করতে হবে। সেটা আমরা পরে দেখব, কিন্তু আগে আমরা সেলুলার জেলটা ঘুরে ঘুরে দেখব। ঠিক আছে, চলুন তাহলে আমরা সেলুলার জেলটা দেখে নিই। এখানে স্বাধীনতার মর্মান্তিক ইতিহাসের কথা আমরা জানতে পারি। এই জেলেই রাখা হয়েছিল বীর সাভারকারকে। আমরা 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তো আপনারা এখানে ঘুরতে আসলে সেলুলার জেলে অবশ্যই গাইড নেবেন, কারণ গাইড না নিলে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। এখানকার হিস্ট্রি সম্পর্কে এবং সম্পূর্ণ সুন্দরভাবে আপনাকে বোঝাবেন গাইড থাকলে। 200 টাকা নিল আমাদের গাইড। पूरा टॉप तक लेके जाएगा। जेल देखने के लिए एग्जैक्टली ब्रीफिंग जो है 30 से 40 मिनट्स का होता है। ये जेल कैसे बना, कौन सा विंग बचा, कौन सा विंग डिस्ट्रॉय हो गया, बनने के लिए कितना साल लगा और इसे काला पानी क्यों कहा जाता है, ये पूरा एक्सप्लेन इसके अंदर ही होगा। लौटने के टाइम एग्जिट पार्ट आपका यहीं से रहेगा। अगर आपके पास टाइम है तो इस सेक्शन को रिविजिट करके भी आप लोग देख सकते हो। वैसे बोर्ड में जो भी लिखा हुआ इन्फॉर्मेशन है गाइड आपको अंदर एक्सप्लेन करेगा। এটা স্বতন্ত্র জ্যোতি, এরকম জ্যোতি এখানেও আছে, স্বতন্ত্র জ্যোতি। এই যে দুটো সাইড পোর্শন বেঁচে আছে জেলের, এটা একটা উইং বেঁচে আছে, এটা একটা উইং আর এটা একটা উইং, আর বাকিটাকে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে গেছে। এই যে আমাদের গাইড আছে, সিনিয়র গাইড। जेलर का ऑफिस, असिस्टेंट जेलर का ऑफिस, अंग्रेज़ों का गडाउन इसी बिल्डिंग में हुआ करता था। और जिस गेट से आप लोगों ने एंट्री किया है, ओल्ड गेट है, 117 ईयर्स ओल्ड। पूरा सेलुलर जेल 117 ईयर्स ओल्ड हो गया है। ये जेल 1906 में बना था। এবং আমরা ফাঁসিঘাট থেকে শুরু করব, এবং এখানে আছে কিন্তু কিচেন, ঠিক আছে। এবং জেল সম্পর্কে বললো 7টার মধ্যে দুটো এই পোর্শনে দেখা যাচ্ছে, আরেকটা পোর্শন ওই সাইডে আছে। আমরা যাব উপরে যখন, তখন আমরা দেখতে পাবো এবং বাকি জিনিসগুলো দেখাবো, দেখবো, এবং উনি বলবেন, আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। फांसी घर ब्रिटिशर्स के समय में खुला था, खुले में फांसी देते थे। पूरा रूम न्यू है, ऊपर एक वुडन का बीम है, ओरिजिनल है, नीचे का पूरा प्लेटफॉर्म ओरिजिनल है, रस्सी जो है चेंज कर दिया। এই যে কাঠটা, এটা অরিজিনাল। 3 জনকে একসাথে ফাঁসি দেওয়া হতো, টানা হতো, এখান দিয়ে ফাঁকা হয়ে যেত, 8 ফিট নিচে ডেপথে চলে যেত। এই দড়িগুলো নতুন, কিন্তু এই কাঠটা পুরনো, আর এটা আগে ওপেন ছিল। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়েদিদের ঘর। এই কয়েদিদের ঘর সবকটা একই রকম হাইট ছিল, 10 ফুট, এবং লম্বায় হচ্ছে 13.5 ফুট, এবং চড়াই হচ্ছে 9.5 ফুট। এখানে কোকোনাট থেকে তেল বানানো হতো, দেখতে পাচ্ছেন কয়েদিরা বানাতো। প্রতিটা জেলের সামনে এরকম ব্যবস্থা ছিল। কোকোনাটটাকে এইভাবে ফাড়া হতো। এই যে দড়ি বানানোর মেশিন, এখানে পানিশমেন্ট হিসেবে দড়ি বানাতে দিত। এই দেখুন, নারকেলের ছিবড়া থেকে যে দড়ি হয়, সেই দড়ি। फ्रीडम फाइटर को उसके ऊपर चढ़ाते थे, पाँव को ब्लॉक करते थे, कमर में बेल्ट, हाथ में हथकड़ी, ताकि मारते वक्त इधर उधर हिल भी ना पाए। फिर एक पतला सा टावल गीला करके पहनाते थे। उसके बाद बैक साइड में मारते थे चाबुक से, एक ही जगह बार बार मारते थे। यहाँ मारे तो चमड़ी उधड़ जाता था। এই যে দেখুন, ফ্রিডম ফাইটারদের এরকমভাবে পানিশমেন্ট দেওয়া হতো। এই পানিশমেন্টটা ছিল 1 বছরের, যদি কাজ না করতে পারতো। এই পানিশমেন্টটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা 6 মাসের ছিল।
আর এই পানিশমেন্টটা 10 দিনের ছিল। এখানে ভেতরে পায়ে রড থাকতো লাগানো, হ্যাঁ, পায়ে ঘা হয়ে যেত। আর কাজ না করতে পারলে ওই চটের যে ড্রেস আছে এটা পরানো হতো, এটা পরিয়ে বাইরে বের করে দেওয়া হতো। আমরা এক এক করে সেলুলার জেলের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম, চলে গেলাম সেই অতীতে। মন যেন দুঃখে ফেটে পড়লো। এই যে জেলের পেছনের সাইড, এই যে ভেন্টিলেশনগুলো দেখতে পাচ্ছেন, এই ভেন্টিলেশনগুলো কিন্তু 8 ফুট হাইটের, অর্থাৎ কেউ পেছনে ভেন্টিলেশন দিয়েও বাইরের সামনের সাইডে জেলে কারা আছে সেটা দেখতে পাবে না। আজ এখানকার ইতিহাসের সব তথ্য জানবো আরও বিস্তারিতভাবে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে, যার টিকিট অনলাইনে আগে থেকে কেটে রাখতে হবে। মূল্য নেবে 300 টাকা পার হেড। মাঝখানে সেই সেন্ট্রাল পজিশন, এই সেলুলার জেলের মডেলটা দেখুন। এই পোর্শনগুলো ছোট, কারণ এই সাইডে সমুদ্র ছিল, তার জন্য এই পোর্শনগুলো ছোট। এবং প্রথমে একটু মিস ইনফরমেশন হয়ে গেছিলো, 2টো উইংস না, এটা 3টে উইংস বেঁচে আছে। আর বাকি 4টে উইংস ভেঙে গেছে। এই যে 3টে অংশ বেঁচে আছে, এটা 1, এটা 7, এটা 6। আর এই সাইডে যেটা ভেঙে গেছে, এই সাইডে ভেঙে গভর্নমেন্ট হসপিটাল বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা টোটালি ফ্রিতে ট্রিটমেন্ট হয়। আর সামনেই হচ্ছে যে সমুদ্র, সেটি। এটা টপ জায়গা, এটা কিন্তু ভূমিকম্পে ভেঙে গেছিলো, তারপর আবার নতুন করে বানানো হয়েছে। তাছাড়া নিচের অংশগুলো ঠিকঠাকই আছে। আর এখান থেকে 500 মিটার দূরে ওই যে দেখতে পাচ্ছেন পতাকা উঠছে, ওটা ফ্ল্যাগ পয়েন্ট। ওই জায়গায় 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ওখানে কিন্তু পতাকা উত্তোলন করেছিলেন যখন তিনি আন্দামান ভিজিট করেন। আর সামনেই ওইটা দেখতে পাচ্ছেন রস আইল্যান্ড, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এবং এখান থেকে হ্যাভলক এবং নীল আইল্যান্ড দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এটা হলো সেন্ট্রাল পজিশন থেকে এটা হলো কয়েদিদের জায়গা, মানে আমাদের ফ্রিডম ফাইটারদের জায়গা। এখানে মাঝখানে কিন্তু আগে ফাঁকা ছিল, এই জায়গাটায় পরে কাঠ দিয়ে বাঁধানো হয়েছে, কিন্তু তারা একটা রিমুভেবল কাঠ দিত এবং দিয়ে এই সাইডে আসতো এই আমাদের ফ্রিডম ফাইটারদের জায়গায়। এই যে প্রথম যে ঘরটা ছিল এটা হচ্ছে গার্ডের ঘর, তার জন্য এতটা বড় দেওয়াল। এবং পাশের যে ঘরগুলো, এগুলো হচ্ছে ফ্রিডম ফাইটারদের রুম। এই যে রুম দেখতে পাচ্ছেন, এই রুমের হাইট হচ্ছে 10 ফুট, চওড়ায় হচ্ছে 9.5 ফুট এবং লম্বায় হচ্ছে 13.5 ফুট। সব কটা রুমের স্ট্রাকচার সেম। আর এই যে এখানে যে গেটটা বন্ধ করব, এটাতে যদি তালা নাও দেয় তাও কোনো সমস্যা নেই, কারণ এখানে দেখুন এটা এই সাইডে যদি চাবিও পেয়ে যায় তাও কিন্তু কেউ খুলতে পারবে না। এটা এইভাবে বন্ধ করা হতো, এভাবে বন্ধ করে এখানে তালা লাগানো হতো, ভেতর থেকে হাত বাইরে আসবে না, দেখতে পাচ্ছেন। এখন সবকটা রুমই খোলা এবং আমরা যাচ্ছি শেষের রুমটাতে, যেখানে বীর সাভারকরকে রাখা হয়েছিল এবং সেখানে তার বেড ফেড সমস্ত কিছু পরে रखा हुआ है आर्टिफिशियल भावे। वीर सावरकर सेल आप देख सकते हैं, इसमें उनको रखा गया था। ठीक है, देख सकते हैं, देखिए उनका पिक्चर देखिए, 7th रो के लास्ट सेल है इधर। এই জেলে এসে বাঙালি হিসাবে নিজেদেরকে গর্বও বোধ হচ্ছে, আবার দুঃখও লাগছে। যত ফ্রিডম ফাইটারকে এখানে রাখা হয়েছিল ম্যাক্সিমাম সব বাংলা থেকেই ছিল, ম্যাক্সিমাম বাংলা থেকে ছিল, আর তারপরে পাঞ্জাব থেকে। তার জন্য এখানে যিনি গাইড ছিলেন উনিও বললেন যে দেশ কিন্তু স্বাধীন হয়েছিল বাঙালি আর পাঞ্জাবিদের জন্যই, বাকি কারোর অতটা কন্ট্রিবিউশন ছিল না, জানতোই না। বাঙালিরা অনেকটা শিক্ষিত ছিল, তার জন্য তারা জানতো যে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে, এবং পাঞ্জাবিরা ছিল অনেকটা জেদি এবং অনেকটা শক্তিশালী, তো তারাও চেয়েছিল যে ইংরেজদেরকে দেশ থেকে তাড়াতে, কারণ এদের উপর প্রচুর অত্যাচার হয়েছিল। তো এখানে যত নাম দেখতে পাবেন এই জেলের যারা কয়েদি, তাদের তখনকার হিসাবে বা ফ্রিডম ফাইটার আপনি বলতে পারেন, পলিটিক্যাল ফ্রিডম ফাইটার, তো তাদের সবথেকে বেশি নাম হচ্ছে বাঙালিদের, সবথেকে বেশি। এই যে ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে, সবথেকে বেশি নাম বাঙালিদের। বিহারে 18 জন, বাংলার অনেক বেশি দেখাচ্ছি, দিল্লির 2 জন, এখানে পাঞ্জাবের 2 জন লেখা আছে, বিহারের 18 জন বললাম, ইউনাইটেড প্রভিন্সের 11 জন, এখানে মাদ্রাসের 6 জন, আর ইউনাইটেড প্রভিন্সের 2 জন। এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলের, এই সাইডে বেঙ্গলের হচ্ছে 46 জন, সব থেকে বেশি বাঙালিদের।
হ্যাঁ, ইউনাইটেড প্রভিন্সের 10 জন, এখানে এই পাঞ্জাবিদের 73 জন, পাঞ্জাব থেকে 73 জন, বম্বে থেকে 3 জন, আর এটা টোটালি বাঙালিদের। এই যে কিরণ দে, সমাজদার, 163 জন। টাইমিংটা হচ্ছে 1932 থেকে 1938, সবকটা আলাদা আলাদা টাইমিং, আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। হ্যাঁ, আরও বেশি, এই যে 93 জন বাংলা থেকে। আরে বাবা, আরও বেশি, আমি তো দেখিইনি। দেখুন 223 জন লিস্টে, 253 আরও আছে মনে হয়, সব বাঙালি, সব থেকে বেশি বাঙালি 283। তাহলে বাঙালিদের কতটা কন্ট্রিবিউশন আছে আমাদের দেশ স্বাধীনতার জন্য সেটা ভেবে পারা যাবে না। আর এখন বর্তমানে অল ওভার ইন্ডিয়ার লোকেরা বাঙালিদেরকে অনেকটা নিচের চোখে দেখে, জানি না কেন। আমরা অনেকটা এগিয়ে ভাই দেশ স্বাধীন করার জন্য। সব জায়গায় তুমি বাঙালিই নাম পাবে। তো আমরা প্রায় 2 ঘন্টার সময় এখানে কাটালাম এই সেলুলার জেলে। মনটা সত্যি দুঃখে ভরে গেল প্রথম দিন আন্দামানে এসে, কারণ এতটা টর্চার মানুষের উপর করা যা ইংরেজরা করেছে, তো সত্যি মানে দুঃখ বেদনাদায়ক। যদিও আমরা সম্পূর্ণটা দেখে নিলাম, আবার সন্ধ্যেবেলায় আসবো আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা আজকে একটা বিচ কভার করব এবং ফ্ল্যাগ পয়েন্টটা যেটা উপর থেকে দেখা যাচ্ছিলো সেটা কভার করব, এবং আরও কয়েকটা জায়গা কভার করব। তো চলুন আমরা তাহলে বেরিয়ে যাই আজকের দিনগুলোতে। এখানে যত ফ্রিডম ফাইটারদের পাঠানো হয়েছিল সকলের এখানে স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার। যাই হোক, এখানে অনেক সময় কাটিয়ে আমরা রওনা দিলাম করভিনস্কো বিচের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ারের কাছে নিকটতম বিচ, এখানে লোকে আসে স্নান করে, তবে বিচের অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়, কারণ এখন ভাটা চলছে এবং ভাটার ফলে বিচে আমরা যা জিনিসগুলো ফেলি, বিষয়টা হলো যে সমুদ্র, একটা কথা আছে যে সমুদ্র নিজের কাছে কোনো কিছু রাখে না। তো নিচে আমরা সমুদ্রের জলে যা যা ফেলেছি, বোতল, প্লাস্টিক, সব ডাঙায় উঠিয়ে দিয়ে গেছে, জোয়ারে উঠিয়ে দিয়ে গেছে। এখন ভাটা চলছে, তার জন্য সব বেরিয়ে গেছে এবং খুব বাজে লাগছে বিচটা। এতটাও মানে বাজে থাকবে এক্সপেক্ট করিনি। তবে এখানে লোকে স্নান করে যখন জোয়ার থাকে, তখনও অনেকে নামছে জাস্ট ছবি টবি তোলার জন্য, স্নান কেউ করছে না। এই দেখুন, তো আমরা এখন আসলাম পাথুরে সাইডে। এই পোর্শনটা অনেকটাই পাথুরে প্লাস কোরাল আপনি এখানে দেখতে পাবেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আপনি বেশিরভাগ আইল্যান্ডে কিন্তু কোরাল দেখতে পাবেন, তো এখানেও দেখা যাচ্ছে রীতিমতো কোরাল, আমি দেখাবো আপনাদের। এবং এই জায়গাটাই বেশ, সমুদ্রের ঢেউটাও দারুণ, তবে সমুদ্রের জল এখানে কালো মনে হচ্ছে। 572টা ছোট বড় আইল্যান্ড নিয়ে গঠিত এই আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, যার মধ্যে 37টাতে ইনহ্যাবিটেন্ট আছে, মানে মানুষ বাস করেন, এবং বাকিগুলো ইনহ্যাবিটেন্ট নয়, বা বাকিগুলোতে যাওয়া যাবে অনেকগুলোতে, আবার অনেকগুলোতে যাওয়া যাবে না, পারমিশন নেই, কারণ জারোয়া প্রজাতির মানুষ একটা আইল্যান্ডে থাকে, তো সেই জায়গায় পারমিশন নেই। কিছু কিছু জায়গা পারমিটেড, কিছু কিছু জায়গা পারমিটেড নয়। তো আমরা ঘুরে ঘুরে দেখবো বেশ কয়েকটা আইল্যান্ড এবং বেশ কয়েকটা জায়গা। সবে তো আমাদের শুরু, প্রথম দিন আমরা ঘুরছি, হেঁটে হেঁটে একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছি, একটু ধকল গেছে সারাদিন। আমরা কাল রাত্রেবেলা থেকে ঘুম নেই, ট্রেনে আসা, তারপরে ফ্লাইটে আসা, একটা তো জার্নি তো হয়েইছে। তো আজকে আমরা একটু রিল্যাক্স করছি, এবং কাল আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া হ্যাভলক আইল্যান্ডের দিকে, তারপর নীল আইল্যান্ড, তারপরে আবার পোর্ট ব্লেয়ার। এইভাবে আমরা ঘুরে 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 কমপ্লিট করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখাবো এবং আপনাদেরও ভালো লাগবে আশা করি। আমারও তো ভালোই লাগছে। এই বীচ আমার আন্দামান সম্পর্কে ধারণাটা একটু পরিবর্তন করলো। মনেই হলো খুব অপরিচ্ছন্ন বীচ। আপনারা চাইলে এটিকে অ্যাভয়েড করতে পারেন এবং যেতে পারেন চাতাম সমিল, সমুদ্রিকা মিউজিয়াম, অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম এবং জগার্স পার্কে। সেই জায়গাগুলো বরং আরও ভালো। যাই হোক, এখান থেকে আমরা রওনা দিলাম ফ্ল্যাগ পয়েন্টের দিকে। এদিকে সূর্য অনেকটাই নেমে এসেছে। তো এখন আমরা বসে আছি ফ্ল্যাগ পয়েন্টে। এটা 1943 সালে ইন্ডিয়ার ফার্স্ট ট্রাই কালার
ফ্ল্যাগ হোস্ট করা হয়েছিল এখানে। তারপর থেকে এটার নাম পড়েছে ফ্ল্যাগ পয়েন্ট। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন রস আইল্যান্ড, এবং এগুলি অনেকগুলি জাহাজ পেছনে দেখতে পাবেন। এবং ওই সাইডে আছে নর্থ বে আইল্যান্ড, আমরা যাব কালকে নর্থ বেতে এবং রস আইল্যান্ডে, ঠিক আছে। আর উপরে দেখাবো আমাদের ভারতের পতাকা। তো এটা অন দ্য ওয়েতেই পড়ে এবং সামনেই আছে আয়নার টেম্পল। তো আমরা যাব সেই টেম্পলেও, ওখানে মন্দির আছে, সেই মন্দিরেও যাব। বিভিন্ন ভাষাতে জয় হিন্দ লেখা আছে। সামনে আছে মন্দির, শ্রী আলাই কাদার আন্নার টেম্পল মন্দির। এই যে মন্দিরটা, এটা ফ্ল্যাগ পয়েন্টের ঠিক পাশেই। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি এবং সাউথ ইন্ডিয়ানদেরই মন্দির। আমরা যাব ভেতরে এবং দর্শন করব। এখানে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝে আতশবাজি। আজ 26শে জানুয়ারি উপলক্ষে এই আতশবাজির ছটা। এখানে সন্ধ্যা নেমে এলো, আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শোর টাইম হয়ে এলো, তাই এখান থেকে রওনা দিলাম সেদিকেই। আগে থেকে 300 টাকা দিয়ে আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল এবং আমাদের সিট পড়েছিল একদম সামনের রোতে। তো আমরা সেলুলার জেলের মধ্যে প্রবেশ করলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। এখানে 3টে লাইট অ্যান্ড সাউন্ড শো টাইমিং আছে। 5টা 50 হিন্দিতে হয়, তারপর 6টা 50 সোম বুধ শুক্র ইংরেজিতে, বাকি দিনগুলো হিন্দিতে। আর একটা হচ্ছে 7টা 50, ওটাও হিন্দিতে হয়। এবং এই 3টে শোই আছে, ঠিক আছে। এবং হিন্দি ইংলিশ মিলিয়ে হয়, পার্ট বাই পার্ট, কখনো অল্টারনেটিভ ডেতে। তো আমাদের হচ্ছে 11, 12, 13, 14, হ্যাঁ, সামনের রোতেই বসবো আমরা এবং লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো। চলুন। Damp environment of the cellular jail, the prisoners continue their struggle for basic survival. The stifling atmosphere of the cells, resounding with the clank of chains, the curses and abuses of the warders, and the clamor of tortured prisoners was enough to unnerve even the hardiest of men. But there were many for whom this atmosphere was an inspiration to confront tyranny and oppression. Among such prisoners, Veer Vinayak Damodar Savarkar is held in great esteem. The iron disc attached to his shackles was inscribed with the term of his imprisonment, 50 years, from 24th December 1910 to 30th December 1960. Tower would toll, marking the moment of each execution. The light above the tower would flicker, and ships anchored in the harbor 8 miles away knew that a few more prisoners had been hanged to death. আমরা শেষ পর্যন্ত এই মর্মান্তিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সম্মুখীন হলাম। মন ভরে এলো বেদনায় স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের জন্য। তো লাইট অ্যান্ড সাউন্ড শো আমাদের দেখা কমপ্লিট হলো। প্রায় 45 মিনিটে লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল। দুর্দান্ত সুন্দর, গায়ে কাটা দেওয়ার মতো। তো দিনের বেলা ভেতরের অংশটা দেখে রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শোটা মিস করবেন না। বাচ্চাদের হাফ 5 থেকে 11 বছরের মধ্যে 150 টাকা এবং বড়দের 300 টাকা করে। 5টা 50-এ, 6টা 50 এবং 7টা 50-এর শো আছে। এখান থেকে আমরা হোটেলে ফিরলাম। রাতে এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এতে পায়েস আছে, রুটির ব্যবস্থা আছে, স্যালাড আছে, ভাত আছে, ডাল আছে। এটা কি আলু পালং আলু, আচ্ছা। তো এটাই আমাদের আইটেম। তো আমরা বুফে সিস্টেমে আমাদের আইটেম উঠিয়ে নিয়েছি। আমি ভাত রুটি দুটোই নিয়েছি, সঙ্গে ডাল, স্যালাড, পায়েস, এটা পালক পনির বা বলতে পারো আলু পালক, আর সঙ্গে হচ্ছে চিকেন দিয়েছে। চিকেনটা লিমিটেড, বাকিগুলো বুফে সিস্টেম। এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই লেগেছিলো। দুপুরে খাওয়াটাও আমাদের বেশ ভালোই লেগেছিলো এবং রাতের খাওয়াটাও আশা করি ভালোই হবে, কারণ এখানে খাবার টোটালি পুরো বাঙালি এবং মানে রিভিউটাও খুব ভালো। মানে সি ফুডটা আমাদের রান্না করেছিল, যেটা মানে কি সি ফিশ, তো সেটাও বেশ দারুণ হয়েছিল। এবং আজকে রাত্রেবেলা চিকেন হবে, দিন খাওয়া দাওয়া করে তবে রিভিউটা দিচ্ছি। আমরা খেয়ে এখানেই আজকের জন্য ইদি টানলাম। কাল আমরা যাব পোর্ট ব্লেয়ারের কাছের
রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডে করব ওয়াটার অ্যাক্টিভিটি এবং দারুণ মজা। সুতরাং সেই ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না। এই পর্বের সবকটি লিঙ্ক দেওয়া থাকবে কিন্তু আজকের ভিডিও ডেসক্রিপশনে। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে যে আপনি যদি 6 রাত 7 দিনের ট্যুর প্ল্যান করেন এবং 8 জনের গ্রুপে যদি ট্যুর পিকার্সের কাছ থেকে এই ট্যুর প্যাকেজ নেন তাহলে পার হেড খরচ পড়বে 18,000 টাকা করে। অনেকে আছেন যারা 2 জন যেতে চান, তাদেরও ব্যবস্থা কিন্তু ট্যুর পিকার্স করে দেবেন। প্যাকেজ শুরু হবে পোর্ট ব্লেয়ার থেকে পোর্ট ব্লেয়ার, অর্থাৎ ফ্লাইটের খরচা আপনার নিজের। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখবেন কবে আপনি আন্দামান যেতে চাইছেন। ভিডিও ভালো লাগলে তবেই ভিডিওটিকে লাইক করুন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।